বাবা, আমি আসছি বাবা। আমরা তো কেউ তাকে খুঁজে পেলাম না। সারা পশ্চিম বাংলার পুলিশ তন্ন তন্ন করে খুঁজেও তাকে বার করতে পারল না। তুমি একা কোথায় তাকে খুঁজে পাবে মা? আমি পারবো বাবা, পারতে আমাকে হবেই। আমি আমার শিথিল সিঁদুর চেয়ে প্রতিজ্ঞা করছি বাবা, আমি যদি আমার স্বামীর খোঁজ না নিয়ে আসতে পারি তাহলে আর কোনোদিন আমি আর আপনার সামনে এসে দাঁড়াবো না। আপনি আপনি শুধু আমি আশীর্বাদ করুন বাবা, আমি যেন জয়ী হয়ে ফিরতে পারি, আমি যেন জয়ী হয়ে ফিরতে পারি। আমি মন থেকে আশীর্বাদ করছি মা, তুমি জয়ী হয়ে ফিরে এসো। দাঁড়াও মা। এটা রেখে দাও মা। রায়গড়ে বিপদ ওত পেতে বসে থাকে, কখন যে কার উপর ঝাঁপিয়ে পড়ে কেউ বলতে পারে না। কি ব্যাপার অবিনাশ দা, তুমি এখানে? এখানে একটা বিশেষ প্রয়োজনে এসেছিলাম। কাজটাও বেশ কয়েকদিন আগে শেষ হয়ে গিয়েছে। আমি শুধু অপেক্ষা করছিলাম তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ। তুমি কি করে জানলে যে আমি এখানে আসবো? আমি সব জানি। সব জানো? হ্যাঁ, সব জানি। আর এও জানি তুমি রায়গড়ে কেন এসেছো। কেন এসেছি? অলোক রঞ্জন সেন মানে তোমার স্বামীর খোঁজে। কিন্তু তার খোঁজ তুমি এই জীবনে আর কোনোদিনও পাবে না। কেন পাবো না? কি হয়েছে তার? অলোক রঞ্জন সেন আর এই পৃথিবীতে নেই। হি ইজ ডেড। না, আমি বিশ্বাস করি না, সে মরতে পারে না। তাকে আমি এই নিজের হাতে গলা টিপে খুন করেছি। কেন? আমার স্বামী তোমার কি ক্ষতি করেছিল? কি অন্যায় করেছিল সে তোমার উপর? তুমি জানো না? তুমি জানো না সে আমার কি ক্ষতি করেছে? সে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। সে আমার ভালোবাসায় কেড়ে নিয়েছে। তোমাকে আমার কাছ থেকে অনেক অনেক দূরে সরিয়ে দিয়ে গেছে শুধুমাত্র অর্থের জোরে। হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র অর্থের জোরে। বলো বলো, এগুলো অন্যায় নয়? তাই তার এই অন্যায় সাজা আমি তাকে আমার এই নিজের হাতে দিয়েছি। তুমিও তোমার পাপের সাজা পাবে অবিনাশ। তুমি আমার শিথিল সিঁদুর নিয়ে খেলা করেছো, আমি নিজের হাতে তোমাকে সাজা দেব। তুমি আমায় কোনো সাজা দিতে পারবে না। কেন পারবো না? কারণ তুমি তোমায় ভালোবাসো। মিথ্যে কথা। হ্যাঁ, আমি তোমাকে ঘেন্না করি, আমি কোনোদিন তোমাকে ভালোবাসিনি। তুমি জোর করে আমার কাছ থেকে ভালোবাসা কেড়ে নেবার চেষ্টা করেছো, কোনোদিন তা পাওনি, পাবেও না। আমি 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 নিজের হাতে তোমাকে খুন করব, নিজের হাতে শাস্তি দেব। অবিনাশ মজুমদারকে মারা এত সহজ কাজ নয় ম্যাডাম। অলোক রঞ্জন সেনকে খুন করার পর আমি নিজেই বিষ খেয়ে আত্মহত্যা করেছি। এগুলো তোমার
বুঝলে? ঋতু, নাটক তো দারুণ সাকসেসফুল হয়েছে। বাইরের যারা দেখতে এসেছিল তারা তো সবাই অবাক। অফিস ক্লাবের লোকেদের দিয়ে এমন নাটকও করানো যে সম্ভব না দেখলে তারা তো বিশ্বাসই করতো না। জেনারেল ম্যানেজার সাহেব তোমার তো খুব প্রশংসা করছিলেন। আমিও সুযোগ বুঝে বলে দিয়েছি, স্যার পরের বারে আপনাদের অফিস ক্লাবের নাটকের যদি আমি ডিরেকশন দিই তবে এই ঋতুপর্ণাই হবে আমার হিরোইন। এই দেখো, আসল কথাটাই তো আমি ভুলে গেছি। নাও ধরো ধরো, গুনে নাও। তোমাকে মস্ত বড় হতে হবে। আমি তোমাকে অফিস ক্লাবের নাটকের 1 নম্বর হিরোইন করে তবে ছাড়বো। তুমি শুধু আমাকে মাঝে মাঝে একটু দেখো। আমি বড্ড একা, জানোই তো। তোমার বৌদি 10 বছর ধরে বিছানায় পড়ে রয়েছে। আমি বেরোবো। তাড়াতাড়ি চেঞ্জ করে না বেরোতে পারলে ট্রেন মিস হয়ে যাবে। আমি উঠছি। হ্যাঁ, ভারতী, ঋতু এলো? আসলে তো জানতেই পারতে। এসে যাবে, চিন্তা করো না। কখন হলো লোডশেডিং? এই ঘন্টা খানেক হলো। মা, এই টাকাটা রাখো তো। বাঁচালি মা, ঘরে একটা পয়সাও ছিল না। আমি যেন সমুদ্রে এসেছিলেন ভরা নদী, ছড়িয়েছিলেন নানা শাখা নানা দিকে। সব শাখাতেই আজ এক দণ্ডে জল গেল শুকিয়ে, বেরিয়ে পড়লো পাথর। বৌদি, বৌদি, আবার তুমি সেরে উঠবে, তোমার আসন আবার অধিকার করবে পূর্ণ শক্তি দিয়ে। মিছে আশা দিও না ঠাকুরপো। ডাক্তার কি বলে সব আমার কানে আসে। সেই জন্যই এতদিনের সুখের সংসারকে এত করে আঁকড়ে ধরছে আমার এই কাঙাল নৈরাশ্য। দরকার কি বৌদি? যদি ডাক্তারের কথা সত্যি হয়, যদি যাবার দিন এসেই থাকে, তবে এতদিন যে গৌরবে কাটিয়েছ সে গৌরবকে খাটো করে দিয়ে যাবে কেন? এ বাড়িতে তোমার শেষ স্মৃতিকে যাবার সময় নতুন মহিমা দিও। বুক ফেটে যায় ঠাকুরপো, বুক ফেটে যায়। আমার এতদিনের আনন্দকে পিছনে ফেলে রেখে হাসি মুখে চলে যেতে পারতুম, কিন্তু কোনোখানে কি এতটুকু ফাঁক থাকবে না যেখানে আমার জন্য একটা বিরহের দীপ টিম টিম করেও জ্বলবে? কথা ভাবতে গেলে যে মরতেও ইচ্ছে করে না। ওই সরলা সমস্তটাই দখল করবে একেবারে পুরোপুরি। বিধাতার এই কি বিচার! যখন রাস্তায় আলু বেচতাম, তখন কারো সাহস হয়নি আমাকে জিজ্ঞেস পর্যন্ত না করে দোকানের পয়সা করে দেবে। কারো সাহস হয়নি, কারো সাহস হয়নি আমাকে পুতুলের মতো হাটে নিয়ে গিয়ে কেনা বেচা করবে। নেতাই বাবু, নেতাই বাবু, চলে যাবে তুমি? তুমি সত্যি সত্যি চলে যাবে নেতাই বাবু? আর কোনোদিন আসবে নি? এই যে বিনা মেঘে বজ্রাঘাত গো। ও নেতাই বাবু, আমি তোমার বেহনে বাঁচবো না যে নেতাই বাবু। ও নেতাই বাবু, যেও না। ও নেতাই বাবু, তুমি চলে যেও না নেতাই বাবু। আমি তোমার বেহনে বাঁচবো না যে।
রোজ রোজ একই গল্প। আমরা ভোরে উঠতাম, গোবর ছড়া দিতাম, বাড়ির বড় বউ ছিলাম, 18 জনের সংসার সামলাতাম, সবসময় ঘোমটা দিয়ে থাকতাম, স্বামীকে কখনো নাম ধরে। ননসেন্স। আপনার কাছে একই কথা এতবার শুনেছি। আচ্ছা, এই কথাগুলো আপনি আমায় কেন বলেন? না, বলবেন না, বলবেন না। আমার সংসার আমি যেভাবে চালাবো তার সঙ্গে যদি আপনি অ্যাডজাস্ট করে চলতে পারেন থাকবেন, আর যদি না পারেন আমাকে বিরক্ত করবেন না। বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান, বেরিয়ে যান। এই নাও। ঠিক আছে। এই যে মেসো, বল কি চাই তোদের? এই রথতলার মাঠে আমরা একটা ক্লাব ঘর তৈরি করব, আর তার জন্য একটা ফাংশন করছি। কলকাতার অনেক বড় বড় শিল্পী আসবে, কুমার শানু, সায়রা বানু। তা আমায় কি করতে হবে? কিছু মাল ছাড়ুন। মেসো, লেবুন চোস্তা আপনার বয়ামে অনেক কাছে, তার জন্য পয়সা দিচ্ছেন কেন? তার মানে? ন্যাকামি ছাড়ুন মেসমশাই। আজকালকার দিনে ভিখারিকে কেউ 2 টাকা দেয় না। হ্যাঁ, আপনি আমাদের 2 টাকা ঠেকাচ্ছেন। না, তোরা তো দেখছিস আমার দোকানের কি অবস্থা। সংসারই চলে না, চাঁদা কোত্থেকে দেবো বল? হ্যাঁ মেসমশাই, আমরা সব জানি। কি জানিস তোরা? এই ভারতী স্টোর্স তো আপনার লোক দেখানো ব্যবসা। হ্যাঁ, আসল মেশিন তো আপনার বাড়িতেই বসানো আছে, চালালেই পয়সা। কি বলতে চাও তোমরা? স্পষ্ট করে বলো। দেখুন মেসমশাই, আপনি আমাদের বাবার বয়সী, মেলা ফ্যাচর ফ্যাচর করতে চাইছি না। যদি মুখ খুলি প্রেস্টিজের হাওয়া একেবারে পাঞ্চার হয়ে যাবে। পরশুদিন আমরা আবার আসবো। গোটা 30 টাকা বরমের কাছ থেকে ম্যানেজ করে রাখবেন। চল রে না পা, চল। এখানে টাইম নষ্ট করে কোনো লাভ নেই। চেয়ে দেখুন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে তাকে শোনাবে এই অভয়ের বাণী? বাহ বাহ, অপূর্ব অপূর্ব, অসাধারণ অভিনয় করেছ। সত্যি রমেন, তোমার মধ্যে এত বড় একটা প্রতিভা লুকিয়ে রয়েছে, এই কথা তুমি ভাবতেই পারি না। আমি হলপ করে বলতে পারি, স্টেজের দিনে প্রতিটি সিনে তুমি আর বিকাশদা হাততালি পাবেই। কি অপূর্ব বাবু, আমি প্রতিবার আপনাকে ডেকে এনে ডাইরেকশনের কাজটা দিই বলে রমেনের লেজে আমার নামটা জুড়ে দিলেন না তো? ছি 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 ছি, বিকাশদা মাঝে মাঝে আপনি কি যে সব বলেন, আমি তার মাথা মুন্ডু কিছু বুঝতে পারি না। বিকাশদা, আপনি ভুলে গেলে কি হবে, আমি কিন্তু ভুলিনি। সিমলে পাড়ায় প্রতি বছর পুজোর নাটকে আপনি হিরোর পাঠ করতেন, আর আপনার অভিনয় দেখে আমরা একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে যেতাম। আমি বাজি রেখে বলতে পারি বিকাশদা, আপনি এই কলম পেশার কাজ না করে যদি আপনি প্রফেশনাল অ্যাক্টর হতেন, তাহলে আপনি অনেক অনেক উন্নতি করতে পারতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। অপূর্বদা, হ্যাঁ, আমি কিন্তু এবার যাবো। সে কি লুৎফা কেটে পড়লে আমি কাকে নিয়ে রিহার্সাল দেব ঋতুপর্ণা? না, আমার অ্যাকচুয়ালি ওই রায়ন রায়তে 7টা থেকে রিহার্সাল আছে। ওদের 19 তারিখে শো ফাইনাল হয়ে গেছে, হল বুকিংও হয়ে গেছে। তা হোক হোক, বেশ তো বেশ তো, ভালো কথা। কিন্তু আমাদের শোয়ের সময় তো হয়ে এলো। তা ওখানে কি নাটক হচ্ছে? নূরজাহান। নূরজাহান? বাহ বাহ, কে ডিরেকশন দিচ্ছে? সন্তোষদা। সর্বনাশ, বুঝেছি বুঝেছি, ও নাটক যা হবে আমি তা বুঝে গেছি। ওই লোকটাই তো
যে কথায় কথায় শিশির ভাদুরীর নাম আওড়ায়? একটা পাপের জন্মে চোখে দেখেছে কিনা সন্দেহ। তুমি পাগল হলে নাকি ঋতু? সন্তোষ দা শিশির কুমার ভাদুরীর ছায়া পর্যন্ত কোনোদিন দেখেনি। ওরা দু একটা নাটক হয়তো দেখেছে, তবে হ্যাঁ, সন্তোষ দা কিন্তু সিরিয়াস লোক। এই বহুদিন কমার্শিয়াল বোর্ড আর গ্রুপ থিয়েটারের দরজায় দরজায় ঘুরে কিছু করতে না পেরে শেষে অফিস ক্লাব নিয়ে পড়ে আছে। কাজের জন্য গুল দিয়ে বেড়ায় যে শিশির কুমার ভাদুরীর সহকারী ছিলেন। সন্তোষ দার সঙ্গে তোমার আলাপ হলো কোথায়? সেন মেডিকেলে সিঁদুর নাটক রবীন্দ্র সদনে মঞ্চস্থ হয়েছিল। উনি ওখানেই আমার সঙ্গে চেয়েছে আলাপ করেন। ভদ্রলোকের সঙ্গে আলাপটা জমিয়ে রাখো, হাতে কিন্তু প্রচুর অফিস ক্লাব আছে। দেখো ঋতু, অভিনয়টাকে ভালো না বাসলে তুমি কোনো দিনই ভালো অভিনেত্রী হতে পারবে না। এই যে বায়োস্কোপে দেখছো, সুপ্রিয়া, মাধবী, রেণুকা, এরা সব কি ছিল? এরা তোমার মতো সাধারণ অভিনেত্রী ছিল। অফিসে আর ক্লাবে অভিনয় করে বেড়াতো, অথচ আজ তাদের এক ডাকে সবাই চেনে। কত নাম, কত যশ, কত প্রতিপত্তি। এসব কি এমনি এমনি বিনা স্যাক্রিফাইসই হয়ে গেছে? তোমরা শুধু পয়সাটাকেই চেনো। আজ এ বেলা এই নাটকের রিহার্সাল, পরের বেলা অন্য নাটকের রিহার্সাল। আরে এভাবে কি চরিত্রের ভেতরে ঢোকা যায়? ঠিক আছে, আজ যাচ্ছ যাও, কিন্তু কাল থেকে রিহার্সালের সময় তোমাকে কোনো রকম ছুটি ছাটা দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। এ কথা আগে থেকেই বলে রাখছি। প্লিজ, আমার নাটকের যখন রিহার্সাল দেবে, বি সিরিয়াস। চমেন, ভাইটি, এই ঋতুপর্ণাকে গাড়ি ভাড়া বাবদ 50টা টাকা দিয়ে দাও তো। তুমি এক কাজ করো না, কাল সকালে আমার বাড়িতে চলে এসো। আমি 10টা নাগাদ ফ্রি থাকবো, তোমাকে বেশ ভালো করে রিহার্স করিয়ে দেব। সকালে আমার সময় হয় না। কেন? সকালে আবার তোমার কি কাজ? স্বাধীনতার কথাটা তো আমরা সকলে শুনেছি, কিন্তু স্বাধীনতা কথাটার মানে কি আমরা সবাই জানি? জানি না। স্বাধীনতা হলো মুক্তি, দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি। 1947 সালে 15ই অগস্ট আমরা ব্রিটিশ শাসনের পরাধীনতার শিকল ছিঁড়ে স্বাধীন হয়েছি। এই স্বাধীনতা পেতে গিয়ে কত মায়ের যে কোল খালি হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু আমরা এই স্বাধীনতার স্বপ্নে এসেছিলাম কেন? কিসের তাগিদে? বাঁচার তাগিদে। এই বাঁচা অবোধ পশুর মতো নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে বাঁচা নয়, এই বাঁচা মানুষের মতন বাঁচা। তোমাকে মস্ত বড় হতে হবে। আমি তোমাকে অফিস ক্লাবের নাটকের 1 নম্বর হিরোইন করে তবে ছাড়ব। তুমি শুধু মাঝে মাঝে আমাকে একটু দেখো। বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মান। মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়। দুর্বলের রক্ষা কর, দুর্জনের হানো, নিজের দীন নিঃসহায় যেন প্রভু না জানো। মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভর, না রেখো সংশয়। গাও, তোমরা গাও।
যাবে শঙ্করাবে করিবে আহ্বান নীরব হয়ে নম্র হয়ে মন করিও প্রাণ মুক্ত কর ভয় দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয় ঋতুপর্ণা, তোমাকে হেডমিস্ট্রেস একবার ডাকছেন। ও, তোমরা সব ক্লাসে যাও, আমি আসছি। আচ্ছা, তোমরা সবাই এসো। এসো ঋতুপর্ণা, বসো। অ্যানুয়াল ফাংশনের দায়িত্ব কিন্তু এবার তোমার উপর। এবার অনেক বেশি সময় পাচ্ছি আমরা। গতবারের চেয়ে ফাংশন ভালো হওয়া চাই। কাল মিটিংয়ে তোমার ব্যাপারটা নিয়ে আলোচনা হলো। আমি তোমাকে ফুল টাইমার করে নিতে চেয়েছিলাম, কিন্তু ওরা রাজি হলেন না। তোমার টিচার্স ট্রেনিং নেই বলে আমিও তেমন জোর দিতে পারলাম না। আই এম ভেরি সরি। কয়েকজন অভিভাবক আবার তোমার অভিনয় ব্যাপারটা নিয়ে একটু প্রবলেম ক্রিয়েট করছিলেন। সেক্রেটারি প্রেসিডেন্ট অবশ্য বিশেষ পাত্তা দেননি। কি হলো ভাই? যা প্রতিদিন হয় তাই। কেউ লাইনে গলা দিয়েছে, না হলে লাইন অবরোধ হয়েছে, আর তা না হলে লাইন ক্লিয়ার নেই। ও, তাহলে কখন গাড়ি চলবে? একমাত্র ঈশ্বর ছাড়া কেউই বলতে পারে না। এই তো পরশুদিন প্রায় 2.5 ঘন্টা সিনেমার ফিস শর্ট হয়েছিল। আমি কি একবার জামাটা গায়ে দিয়ে স্টেশনের দিকটা ঘুরে আসবো? তাতে কি কোনো লাভ হবে? দাঁড়াও, আজ ফিরুক একবার বাড়িতে। You are absolutely right, প্রবি। আমাদের গ্রুপ থিয়েটার মুভমেন্ট এক জায়গায় এসে থমকে গেছে। সেই একই সাবজেক্ট নিয়ে নাটক লেখা হচ্ছে, আর এদিকে ট্রিটমেন্টেরও কোনো নতুনত্ব কিছুই নেই আর কি। সেই থোড়বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। দোষটা কার? আমাদের সকলের। গ্রুপ থিয়েটার মুভমেন্ট নিয়ে যারা জড়িয়ে রয়েছি আমরা। বলছি, আর একটা কথা ঠিক, নতুন কোনো ট্যালেন্টও সেভাবে উঠে আসছে না আর কি। কি করে আসবে মৃণালদা? প্রায় প্রত্যেকটা গ্রুপে একটা করে হিটলার তৈরি হয়ে গেছে। তারা কারো কথা শোনে না, আর শুনলেও গুরুত্ব দিতে চায় না। নিজেরাই সব জানতে বসে নিজেদের আখের গোছাচ্ছে, আর প্রোডাকশন গুলো 12টা বাজাচ্ছে। আমি বুঝেছি তুমি কাদের মিন করছো। মৃণালদা, আরে সৌমেন্দু, এসো এসো এসো, বসো। আজ আমাদের অফিসে একটা দারুণ খবর শুনলাম। যদিও কোনো কনফার্ম নয়, কিন্তু আপনি শুনলে এক্ষুনি আমাকে একটা ফিশ ফ্রাই খাবেন। খেপেছো নাকি? তোমাদের খবরের কাগজে উড়ো খবর শুনে অত দাম দিয়ে আমি তোমাকে ফিশ ফ্রাই খাবো? আমার পর্দায় বসাবে না। কি খবর শুভেন্দু? নাট্যকার মৃণাল মজুমদার এবছর শ্রেষ্ঠ নাট্যকারের জাতীয় পুরস্কার পাচ্ছেন। আরে বাহ! হ্যাঁ, ঘোড়ার ডিম আর হাতির আন্ডা পাচ্ছেন। নতুন সাংবাদিকতা করছো তো, তাই হাওয়ায় ভাসছো। এখনো অনেক কিছু জানার বোঝার বাকি আছে স্যার। আচ্ছা, আমি কেন খামাখা ওই শ্রেষ্ঠ নাট্যকারের জাতীয় পুরস্কার পাবো বলো তো? আমি কি কোনোদিন কোনো জনসভায় বক্তৃতা দিয়েছি, কোনো পদযাত্রায় সামিল হয়েছি, নাকি কোনো কিছু বাঁচাও আন্দোলনে নেতাদের পাশে পাশে ঘুরে বেড়িয়েছি? তাহলে আমি পুরস্কার পাবো কেন? হ্যাঁ, ওই নাটক লিখি বলে? এবছরের শ্রেষ্ঠ নাট্যকারের জাতীয় পুরস্কার পাবে তোমাদের ওই বিভাস, চট্টোপাধ্যায় বিভাস আর কি। সোমেন্দু, সোমেন্দু, শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার পেতে গেলে শুধু নাটক লিখলে চলবে না, আরো অনেক কিছু করতে হবে। লবিং বোঝো?
জানো, হ্যাঁ, শ্রেষ্ঠত্বের পুরস্কার পেতে গেলে ওই লবিং জিনিসটা একটা বিশেষ ভূমিকা পালন করে আজকের জামানায়। হ্যাঁ, মাত্র 2.5 ঘন্টায় ছাড় পাওয়া গেল। ঠিক বলেছেন। বুঝলে ব্রাদার, একটা নতুন নাটক লিখেছি। তাই? হ্যাঁ, তো আমাদের রঙ্গনামাই করছে এই নাটকটা। রঙ্গ, তার মানে অরিজিৎ মিত্র? ইয়েস স্যার, অরিজিৎ মিত্রই ডাইরেক্টর এই নাটকের। নাটকটার নাম দিয়েছি সংঘাত। একটা মেয়ে স্ট্রাগলকে কেন্দ্র করে আমি নাটকটা লিখেছি ভাইয়া। হচ্ছেটা কি? এত বড় মেয়ের গায়ে হাত তুলছো কেন? না, মারবে না, আদর করবে। একবারও তো জিজ্ঞেস করছো না আই বুড়ো মেয়ে এত রাত পর্যন্ত কোথায় ছিল? কোথায় গিয়েছিলে? ঝুমুরের সঙ্গে বসে পড়াশোনা করছিলাম ওদের বাড়িতে। মিথ্যে কথা বলিসনি সবু। আমি আমি এই শরীর নিয়ে তোকে খুঁজতে ঝুমুরদের বাড়ি পর্যন্ত গিয়েছিলাম। সেখানে তুই ছিলি না। এত রাত্রির পর্যন্ত কোথায় ছিলি? চুপ করে আছিস কেন? আমার কথার উত্তর দে। কি হলো? চুপ করে আছিস কেন? উত্তর দে। আই বুড়ো মেয়ে এত রাত্রি পর্যন্ত কোথায় ছিলে? আমি কোনো কৈফিয়ত দিতে পারবো না। কৈফিয়ত তোকে দিতেই হবে। কেন দিতে হবে? আমার বেলাতেই যত সব শাসন, আর যেন কেউ রাত করে বাড়ি ফেরে না। দিদি ফিরেছে এখনো? ফেরেনি। ও ফিরলে তোমরা কেউ কিছু বলতে পারবে না, তখন সব বোবা হয়ে থাকবে। আই বুড়ো মেয়ে রাত করে বাড়ি ফিরলেই যত দোষ, আর রোজগেরে বিধবা মেয়ে যত রাত করে বাড়ি ফিরুক তাতে দোষের কিছু হয় না। কি রে, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। হচ্ছে নাকি? এত বড় মেয়ের গায়ে হাত তুলছো কেন? না, গায়ে হাত তুলবো না, আদর করবো। একবার তো জিজ্ঞেস করলে না আই বুড়ো মেয়ে এত রাত পর্যন্ত কোথায় ছিল? কোথায় গিয়েছিলে? কুসুমের সঙ্গে ওদের বাড়িতে বসে পড়াশোনা করছিলাম। মিথ্যে বলিসনি ঋতু। তোকে খুঁজতে আমি কুসুমদের বাড়িতে গিয়েছিলাম, সেখানে তুই ছিলি না। এত রাত্রির পর্যন্ত কোথায় ছিলে? চুপ করে আছিস কেন? মার কথার উত্তর দে। কি হলো? উত্তর দিচ্ছিস না কেন? আই বুড়ো মেয়ে এত রাত্রির পর্যন্ত কোথায় ছিলে? নিশ্চয়ই নাটকে রিহার্সালে গিয়েছিলে। শুনলে শুনলে মেয়ের কথা? কি সাহস বেড়েছে, একবার ভেবে দেখো। হ্যাঁ, সোমবার তোমার দীপকদের বাড়ির লোকেরা দেখতে আসবে। একদিন তোমার আর বাড়ি বাইরে যাবার দরকার নেই। কিছু মনে করিস না দিদি, মাথা ঠিক ছিল না। কিরে, গরমের মধ্যে জানলাটা বন্ধ করছিস কেন? এত রাত্রে কে দেখছে আমাদের? খুব খুব করে কাশছো আর গুচ্ছের সিগারেট খাচ্ছ। ঠিক আছে, খাবো না। তুমি তাহলে আমাদের নতুন গ্রুপে অভিনয় করছো তো? আমার বাড়ির অবস্থা তো সবই তুমি জানো। একটু রাত করে বাড়ি ফিরলে বাড়িতে রামরাবণের যুদ্ধ বেঁধে যায়। বাবা রাগ করে, মা চিৎকার করে 7 পাড়া এক করে। আমার পক্ষে রোজ রোজ রিহার্সালে আসা অসম্ভব। কেন সম্ভব না শুনি? কেন বুঝতে পারছো না? আমি একটা মেয়ে। আচ্ছা, তুমি কি প্রথম মহিলা যে অভিনয় করছো? এর আগে কোনো মেয়ে কোনোদিন অভিনয় করেনি? আরে বাবা, মানুষ চেষ্টা করলে পারে না এমন কাজ পৃথিবীতে আছে, এ কথা আমি বিশ্বাস করি না। আমাকে এসব নিয়ে আর রিকোয়েস্ট করো না। আমি তোমার রিকোয়েস্ট রাখতে পারবো না। অভিনয় চর্চাটা রাখলে পারতে। তোমার মধ্যে অভিনয়ের ট্যালেন্ট ছিল। এবার বাড়ি যাব, অনেক রাত হয়ে গেছে। চলো।
আমি আর খাবো না। জল, একটু জল দাও। মা যাও। ওষুধগুলি কোনো কাজ হচ্ছে না রে দিদি। আমার ওষুধে কিভাবে কাজ হবে শুনি? তুমি আমার কথা ঠিক মতো শুনেছ? আমি তোমাকে কি বলেছিলাম? বলেছিলাম যে ভারতী স্টোর্স এখন তোমার খোলা চলবে না, তোমার টোটাল রেস্ট নেওয়া দরকার। তুমি আমার কথা শুনেছিলে? শোনোনি। আর এখন অসুখটা বাড়িয়ে আমার কাছে হাজির হয়ে বলছো তোমার ওষুধে কাজ হলো না ডাক্তার। শোনো ঋতুপর্ণা, এই এক্সরেটা ইমিডিয়েটলি করাতে হবে। আর এই ওষুধগুলো আজ থেকেই স্টার্ট করে দেবে, পুরনোগুলো সমস্ত বাতিল। আবারও বলছি, দোকান খোলা তোমার চলবে না। ঠিক আছে, বলছো যখন খুলবো না, আর দোকান খুলেই বা লাভটা কি? ক পয়সাই বা রোজগার হয় দোকান থেকে? স্তব্ধ হও বালিকা। কি জন্য নারী? তুমি আজ ভারত সম্রাজ্ঞী বলে ভেবেছো যে আমি তোমার ভয়ে সিধিয়ে যাব? সে কথা স্বপ্নেও মনে করো না জানো। তুমি যদি জাহাঙ্গীরের স্ত্রী, লায়লা ও শেরখার মেয়ে। লায়লা, নূরজাহান, ধীরেন, রোজ রোজ তোমায় একই কথা বলতে হচ্ছে কেন? কেন এখানে তোমার এন্ট্রি নেওয়ার কথা ছিল? কে বলেছে এখানে তোমার এন্ট্রি নেওয়ার কথা? এদিকে মুখে বলছো বই বই মুখস্থ, আর এদিকে কই দেখি। এই দেখো, ডিএল রায়ের ইনস্ট্রাকশনস এখানে খুব পরিষ্কার। এই সংলাপ বলিবার পর ওরা দুজনে পরস্পরের সম্মুখীন হইয়া ক্রুদ্ধ ব্যাঘ্রিণ্যে পরস্পরের দিকে জ্বালাময় দৃষ্টিতে চাহিয়া রইলেন। তা ওদের জ্বালাময় দৃষ্টিতে চাহিয়া থাকিবার সময়টুকু দিয়েছো কি? জ্বালাময়ী দৃষ্টি তাকাতে কতক্ষণ সময় লাগবে? মিনিমাম 5 সেকেন্ডস। তাহলে তো পাবলিক হাসবে, ভাববে পার্ট ভুলে গেছি। আরে বইয়ের সব নির্দেশ মানলেই তো হয়েছে। মুভমেন্ট ফাস্ট নলে নাটক ভোগে যাবে। দেখো ধীরেন, তোমার এই সব জানতে অ্যাটিটিউডটা ছাড়ো। অ্যাকশন, টাইমিং নাটকের খুব ইম্পর্টেন্ট ব্যাপার। অ্যাকশনের প্রতিটি ডিটেলকে যথাযোগ্য মর্যাদা দিতে হবে। ওরতে যদি শিশিরবাবুর পাল্লায়, বুঝতে কত দানে কত চাল। এ তুমি কি বলছো ধীরেন? নিজেরা নাটক না করে দল ভাড়া করে নিয়ে এসে নাটক করাবে? এতে কোনো আনন্দ আছে? হ্যাঁ, তা অবশ্য নেই। তবে তোমরা কাজের মানুষ, ফি বছরে একবার মাত্র নাটক করার সুযোগ পাও। এটাও বন্ধ করে দিলে চলবে কেমন করে ভায়া? মনের খোরাকও তো দরকার নাকি? দেখি মিটিং এ সবাই কি বলে। টেকি টেকি নয়, তুমি হচ্ছে তোমাদের অফিস ক্লাবের কালচারাল সেক্রেটারি। অল ইন অল তুমি সবাইকে বোঝাবে নিজেরা নাটক করা আর দল ভাড়া করে নিয়ে এসে নাটক করার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আচ্ছা সন্তোষ দা, হ্যাঁ, নিজেরা যদি নাটক করি, হ্যাঁ, কি বই করা যায় বলুন তো? কেন? শিশির বাবুর মোস্ট ফেভারিট নাটক ডিএল রায়ের নূরজাহান। ভাবছি তোমাকে জাহাঙ্গীর সাজাবো। আচ্ছা সন্তোষ দা, হ্যাঁ, গতবারে আমাদের অফিসের নাটকে যে মেয়েটি সুমিত্রা রোলটা করেছিল, তার সঙ্গে যোগাযোগ আছে? হ্যাঁ হ্যাঁ, রত্না সরকার কেন থাকবে না? এই তো পরশুদিনও রাস্তায় দেখা। মেয়েটি বেশ ফ্রি অ্যাক্টিং করে। হ্যাঁ, রত্না সরকার খুব ফ্রি অ্যাক্টিং করে। ভাবছি তোমাদের নাটকে ওকে লায়লা সাজাবো। কথা কথা শিশির বাবু রেফারেন্স টানার দরকার নেই সন্তোষ দা। কি করতে হবে সেটা বলুন না। টেম্পোর 12টা বেজে যাচ্ছে। তুমি চড়ে যাচ্ছ কেন জাহাঙ্গীর ভাইয়া? আমি তো তোমায় একা বলিনি। ঋতু, এ তুমি কি করলে বলো তো? আমি তোকে বলেছিলাম না নূরজাহান হচ্ছে গিয়ে লেডি ম্যাকবেথ। তা ভাবে, ভঙ্গিতে, আচার আচরণে সেই পার্সোনালিটি থেকে ফুটিয়ে তুলতে হবে। এটা মিস করছো কেন? লায়লা, তোমরা দুজনে এমন ঝগড়া করলে যেন পাড়ার দুটো মেয়ে ঝগড়া করছে। এখন আবার আমাদের নিয়ে বললেন কেন? লাগলো ধীরেন্দার সঙ্গে, এখন আমাদের দোষ? দোষগুলির কথা নয় রত্না, পারফেকশন আনতে হবে। তোমরা দুজনের দিকে ক্রুদ্ধ ব্যাঘ্রি যেভাবে তাকায় সেইভাবে তাকাবে। ক্রুদ্ধ ব্যাঘ্রি কিভাবে তাকায় তা দেখেছি নাকি কখনো?
তাহলে তো সার্কাসে গিয়ে ট্রেনিং নিতে হয়। আপনি তো মডার্ন থিয়েটার, কন্টেম্পোরারি থিম এসব নিয়ে কাজ করতে পারেন। মডার্ন থিয়েটার, কন্টেম্পোরারি থিম, অফিস ক্লাবের বাবুদের দিয়ে এসব হয় না। এরা বছরে একদিন মুখে রংচং মেখে স্টেজে উঠে লাফাবে, ঝাঁপাবে, গলা ফাটিয়ে চিৎকার করবে, আর হাততালি পেলে তো মুখ খোলাপ। একটা নেড়ে দিন তো ভাই, এই অসম্ভবের পেছনে ঘাম ছুটিয়ে কি লাভ? বড্ড খিদে পেয়েছিল। হ্যাঁ হ্যাঁ, নিন না। তবে কি জানো ঋতুপর্ণা, আমার এই একঘেয়ে অফিসের ক্লাব থিয়েটার নিয়ে লেগে থাকতে ভালো লাগে না, কিন্তু কি করবো বলো, পেটের দায়। আমি, তোমার মাসিমা আর আমার একমাত্র ছেলে প্রদীপকে নিয়েছিল আমার ছোট্ট সংসার। প্রদীপ লেখাপড়ায় খুব ভালো ছিল, তারপর কি মতি গতি হলো কে জানে, 70-এর রাজনীতিতে জড়িয়ে পড়ল সে। একদিন পুলিশের হাতে ধরা পড়ে গেল প্রদীপ। অত্যাচার করে ওর চলন শক্তিটা কেড়ে নিলেও জীবনী শক্তিটা কাটতে পারেনি। সবসময় মুখে হাসিটি লেগে থাকতো, আমাকে প্রায় বলতো, বাবা আমরা হারিনি, খেলা শেষ হবার বাঁশি বাজতে এখনো অনেক দেরি। হঠাৎ একদিন ছেলেটা বিনা নোটিশে মরে গেল। মরবার আগে ছোট্ট একটা চিরকুটি লিখে গেল, খেলা শেষ হবার বাঁশি বাজতে এখনো অনেক দেরি বাবা। এই ঋতু, আমাকে এক্ষুনি একবার উঠতে হবে, তোমার মাসিমাকে দেখতে আবার সরকারপুরের মানসিক হাসপাতালে যেতে হবে। চলে, হ্যাঁ? দাদা এটা আপচা দেখি। সন্তোষকে এত করে বললাম যে আজকের দিনটা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে, রিহার্সালটা তাড়াতাড়ি প্যাক আপ করুন। কে কার কথা শুনে নিজে শালা বৃষ্টি মাথা করে কেটে পড়লো, এখন খেলা আমাদের সামলাতে হচ্ছে। আপনার লাস্ট ট্রেন তো 9টা 20। হ্যাঁ, বাবা এখনই তো 8টা 25, যাবেন কি করে? আর একটু দেখি, নাহলে তো বৃষ্টি মাথায় করেই বেরোতে হবে। না, আমার পক্ষে আর ওয়েট করা সম্ভব হচ্ছে না। না দেখি ট্যাক্সি পাই কিনা। রত্না দেবী, হ্যাঁ আপনি শ্যামবাজারের দিকে যাবেন তাই না? হ্যাঁ, আমি ওদিকে যাব। আপনি যদি মনে করেন তাহলে আপনাকে আমি 5 মাথার মোড় পর্যন্ত লিফট দিতে পারি। উফ, বাঁচালেন। আমি বৃষ্টির মধ্যে কিভাবে যাব তাই ভাবছিলাম। চলুন ঋতুদি, আজ তাহলে আসে, কাল আবার দেখা হবে। নমস্কার। আচ্ছা, নমস্কার। এক ভদ্রলোকের সঙ্গে দেখা করার জন্য আমিও শিয়ালদার দিকে যাচ্ছিলাম, চলুন একসঙ্গে যাওয়া যাক। শিয়ালদা পর্যন্ত এতটা রাস্তা আমি হেঁটে যাব না, সামনে একটা বাস স্টপ থেকে বাসে উঠবো। ও, কারোর সঙ্গে দেখা করা ব্যাপারটা পুরোপুরি অজুহাত মাত্র। শান্তনু আমার সঙ্গ চাইছে। ঝকঝকে চেহারার মিশুকে থিয়েটার পাগল এই ছেলেটা যেন একটু বেশি নজর রাখছে আমার ওপর। হয়তো কোনো খারাপ উদ্দেশ্য নেই, আমার মনটাই কালো হয়ে গেছে। কি পায়ে ব্যথা নাকি? কেন? যে স্পিডে হাঁটছো। ও তা নয়, আসলে আপনার মুখটা দেখে ভাবছিলাম। খুব খারাপ লাগছে? না, খারাপ মানে গম্ভীর। আর সারাদিন কিরকম গম্ভীর লাগছে আপনাকে। ওই আকাশের মতো গুমোট, তাই না? না, ঠাট্টা নয়, কিরকম গম্ভীর, অন্যমনস্ক। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি সন্তোষবাবুর কথাগুলো চুপচাপ শুনলেন কেন? কোন কথা? ওই যে আপনার অভিনয় নিয়ে বলছিলেন কিছু হচ্ছে না, লেডি ম্যাকবেথ কত কথাই তো বললেন। নাটকে একজন ডিরেক্টর থাকেন,
তার কথায় অত রিয়্যাক্ট করলে চলে না, তাতে ডিসিপ্লিন থাকে না। থাকে কি? ও আপনি যাই বলুন, সন্তোষদা পরিচালনার কিছু বোঝেন না, নাটকটা বোঝেন না। কে কি বোঝেন, কে কি জানেন, অত সহজে পরখ করা যায় না। সন্তোষদাকে 3 বছর ধরে দেখছি, ওই কথায় কথায় খালি শিশির কুমার ভাদুরীর নাম বললেই হয় না। আচ্ছা, আজকের দিনও কেউ নূরজাহান নাটক সাজেস্ট করে? বুঝতে পারছেন কি মাল? তুমি এখানে 3 বছর ধরে চাকরি করছো? হ্যাঁ, কেন? না, এমনি জিজ্ঞেস করছিলাম। কত বছর তোমাদের কি নাটক হয়েছিল? শাহজাহান। তার আগের বছর? মিশর কুমারী। তুমি কি সত্যি শিয়ালদা যাচ্ছ? হ্যাঁ, কেন? আমি তো এই সামনের বাস স্টপ থেকে বাসে উঠবো, না হলে ট্রেন মিস করতে হবে, অনেক লেট হয়ে গেছে। অনেক লেট করে ফেলেছেন, আর একদম সময় নষ্ট না করে এক্ষুনি কোনো স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করা উচিত। হ্যাঁ, কথাটা ঠিক, একজন স্পেশালিস্টের কাছে যাওয়াই উচিত। তবে কি জানো মা, স্পেশালিস্ট মানেই তো এক গাদা টাকা খরচের ধাক্কা। তোমাদের আর্থিক অবস্থা তো আমি জানি, তাই বলছিলাম আমি একবার শেষ চেষ্টা করে দেখি। যদি অবস্থার হেরফের না হয় তখন তো একজন স্পেশালিস্টের সঙ্গে কনসাল্ট করতেই হবে। ওষুধ যেমন চলছে তেমন চলবে। আমি একটা ইঞ্জেকশন লিখে দিচ্ছি, এবেলা একটা ওবেলা একটা করে দিতে হবে। হরেনকে পাঠিয়ে দেবো, তোমাদের বাড়ি গিয়ে বাসুদেবকে 2 বেলা ইঞ্জেকশন দিয়ে আসবে, আর দিনে 10টা করে টাকা ওকে দিয়ে দেবে। বাবা সৌমেন্দু, মাল খাচ্ছ না খেও না, কিন্তু ছোলা খাচ্ছ না কেন? বাবা, সেদ্ধ ছোলা খেলে নেশা হবে না, না খাও। কবি মুকুল চট্টোপাধ্যায়ের নাম শুনেছ? কবি মুকুল চট্টোপাধ্যায়? মুকুল? না, নামটা তো শুনিনি। আমিও চিনতাম না। গতকাল ওনার একটা কবিতার বই কালেক্ট করেছি ফুটপাত থেকে। কি অসাধারণ লেখা, সব ছোট ছোট কবিতা, একদম মনের মধ্যে না গেঁথে যায়। একটা কবিতা শোনাই, উঠান। সিঁদুর মোছার দিন, সিঁদুর মোছার দিন তোমার বেশি করে মনে পড়ে তার কথা যে তোমাকে সিঁদুর দিয়েছিল। ঘর ভাগ হবার দিন তোমার বেশি করে মনে পড়ে তার কথা যে এই ঘর বানিয়েছিল। আজ তোমার ঘরে উৎসব, তুমি তাকাও উঠানের দিকে, উঠানে তুলসী মঞ্চ, যা এখনো ভাগ হয়নি। সৌমেন্দু, সৌমেন্দু, যদি সত্যি সত্যি জার্নালিস্ট কিংবা ক্রিটিক হতে চাও তো নিজের চোখ কান খোলা রেখে সম্পূর্ণ বুদ্ধি জোরে পথ চলবে, বুঝেছ? ওই আজকালকার সস্তায় বাজিমাত করা খবরের কাগজওয়ালাদের মতো ইয়োলো জার্নালিজম করতে চেও না। 90% of them are all bogus, hypocrites. বুঝলে, কিছু আছে যারা কোনো কিছু ডেপথে তো যায় না, তারপর কানে আঙুল দিয়ে চোখ বন্ধ করে রাস্তা দিয়ে পথ চলে। অবশ্য ওদেরও কেবল দোষ দিয়ে লাভ নেই সৌমেন্দু। আমরা এই শালারা ওই সস্তায় নাম কামাবার ধান্দায় মাছির মতো চারদিকে ঘুরঘুর ঘুরঘুর ঘুরে বেড়াচ্ছি। পাবলিসিটি ছাড়া কিছু বুঝি না। হ্যাঁ, আপনার সঙ্গে দরকারি কথা ছিল।
হ্যাঁ বলো, কি বলছিলে? ভেবেছিলাম আপনাকে রিহার্সালের কথাটা বলবো, এত তাড়াতাড়ি বেরিয়ে যে আপনাকে বলতেই পারলাম না। হ্যাঁ, একটু তাড়া আছে। আপনার মনে আছে আপনি রিহার্সালে আমাকে বলেছিলেন যে আপনার একটা খুব ভালো গ্রুপ থিয়েটারে অভিনয় করার শখ আছে? বলেছিলাম? হ্যাঁ। হয়তো। শখ নয়, স্বপ্ন বলতে পারো। এখন আর এসব নিয়ে ভাবি না। আগে আমার কথাটা ভালো করে শুনুন, তারপর বলবেন। আপনি আমাদের ব্রাঞ্চ ম্যানেজার জয়দীপ রায়কে তো চেনেন? হ্যাঁ। খুব নাটক পাগল মানুষ, আমার ডিরেক্ট বস। ও। রঙ্গন আমার অরিজিৎ মিত্র ওনার খুব বন্ধু। কদিন ধরে দেখছিলাম আমাদের অফিসে খুব যাতায়াত করছেন কি একটা স্পন্সরশিপের ব্যাপারে। আমি জয়দীপ দাকে বলেছিলাম আমার সঙ্গে আলাপ করে দিতে, জয়দীপ দা আলাপ করে দিয়েছিলেন। বাহ, এ তো ভালো খবর। চান্স পেলে লেগে পড়ো, এমন সুযোগ কজন পায়। আমি আপনার কথা বলেছি। আমার কথা? আসলে ওনারা একটা নতুন নাটক নামাচ্ছেন, ফিমেল লিডার আর্টিস্ট খুঁজে পাচ্ছেন না, অনেক খুঁজছেন তাও পাচ্ছেন না। সীমাদি আছেন না, খুব ভালো অভিনয় করেন, উনি হঠাৎ বম্বে চলে গেছেন। আমি আপনার কথা বলেছি। বলেছো, বেশ করেছো, থ্যাংক ইউ। কিন্তু বাজারে ভালো অভিনেত্রীর কি অভাব আছে? অরিজিৎ মিত্র নিশ্চয়ই কাউকে খুঁজে নেবেন। তাছাড়া কি? তাছাড়া গ্রুপ থিয়েটার কি আমাকে টাকা দেবে? তুমি যেমন চাকরি করো, তেমনি এই অফিস ক্লাবে অভিনয় করাটাও আমার কাছে এক ধরনের চাকরি। তুমি ঠিক বুঝবে না, টাকাটা আমার খুবই দরকার শান্তনু। গ্রুপ থিয়েটার আমার আর পোষাবে না। গ্রুপ থিয়েটার কিন্তু এখন অনেকেই টাকা দিচ্ছে, অরিজিৎ বাবু আমাকে নিজে বলেছেন। তুমি কি ওনাকে আমার জন্য টাকার কথাটাও বলেছো নাকি? না, আমি অত কিছু বলিনি, আমি জাস্ট আপনার নামটা সাজেস্ট করেছিলাম। অরিজিৎ বাবু ইন্টারেস্টেড হওয়াতে জয়দীপ দাই টাকার কথাটা তুললেন, তাই। ঠিক আছে, বললে শুনলাম। আমাকে একটু চিন্তা করার সুযোগ দাও। পরশু তো তোমার সঙ্গে রিহার্সালে দেখা হচ্ছে, এই আসতে, তখন কথা হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আসলে ঠিক আছে। কদিন শান্তনুর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা দেখে শুধু ভেবেছি কোনো না কোনো কারণে ছেলেটা আমার সঙ্গ চাইছে। এভাবে ভুল ভেঙে দেবে কে জানতো। ও সত্যি থিয়েটার ভালোবাসে, আর আমার অভিনয় ভালো লেগেছে বলেই হয়তো আমাকেও ভালোবাসতে শুরু করেছে। শেষ পর্যন্ত হোক বা না হোক, অরিজিৎ মিত্রের রঙ্গনামায় একবার ঢুকতে পারলে আর তেমন জুৎসই একটা রোল পেলে আমি যে রাতারাতি নাম করে ফেলতে পারি আর মানসিক দিক থেকেও পেতে পারি মুক্তি, এতদূর শান্তনু ভাবলো কি করে? উম্মা, তুমি কোন স্টেশন থেকে উঠলে? উঠেছি শিয়ালদা থেকেই। তোমার সামনের সিটে বসেছি বিধাননগর স্টেশন থেকে। কি এত চিন্তা করছিলে? চিন্তার কি আর শেষ আছে? কলেজ থেকে ফিরছো? না, ঠিক কলেজ নয়, কলেজ থেকে একটু বইপাড়ায় গিয়েছিলাম এক প্রকাশকের আড্ডা, সেখানে দেরি হয়ে গেল। প্রকাশকের কাছে কেন? বইটই লিখছো নাকি? ওই আর কি, বাংলা নাটকের ইতিহাস। বাহ, ভালোই তো। তা বলতে পারছি না, তবে বই বিক্রি না হলে অস্বস্তি বাড়বে। সেদিন সুপর্ণাকে দেখলাম, আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল অপুর সঙ্গে। ওদের দেখে মনে হচ্ছিল ওরা বোধহয় প্রেম করে। তুমিও প্রেম টেম বোঝো তাহলে? খুব ভালো কথা। যদি তুমি অরিজিৎ মিত্রের গ্রুপে চান্স পাও, জয়েন করো। গাছে না উঠতেই এক কাঁদি। আমার সঙ্গে অরিজিৎ মিত্রের এখনো দেখাই হয়নি, জাস্ট আজকেই একজন বলছিল। ঠিক আছে ঠিক আছে, যদি তুমি প্রয়োজন মনে করো তো আমাকে বলো, কারণ নাট্যকার মৃণাল মজুমদারের সঙ্গে আমার ভালো পরিচয় আছে। তোমাদের দোকানটা প্রায় বন্ধ দেখি, কেন?
বাবা খুব অসুস্থ। ও কি যে হয়েছে, শরীর কালো হয়ে যাচ্ছে, বুকে ব্যথা, জ্বালা, নিঃশ্বাস নিতে কষ্ট ও। হয়, মাঝে মাঝে বিচ্ছিরি কাশি। কি হলো, ভেতরে আসবে না? না, আজ নয়, আরেকদিন। অনেক রাত হয়ে গেছে। ও সরি, বৌদি অপেক্ষা করবে। আমি চলি। হ্যাঁ, এসো। চলো ভাই। মা, বাবা কেমন আছে? ভালো আছে, কাশিটা আর হয়নি। বিকেলে দোকান খুলতে চাইছিলেন, আমি বারণ করেছি। ভালোই করেছো। ডাক্তার কাকা বাবাকে একদম রেস্ট নিতে বলেছে। ও, হরেন্দা এসেছিল? হ্যাঁ, বিকেলে এসে ইঞ্জেকশন দিয়ে গেছে। আমি ওই রেশনের টাকাটা থেকে হরেনকে 10 টাকা দিয়ে দিয়েছি। ও, রেশন তো বৃহস্পতিবার। হ্যাঁ, সত্যি বাসুদেবদা, আপনি এককালে খাঁটির দুধ কি খেয়েছেন, এ কথা অস্বীকার করা যাবে না। কে বলবে আপনি এই মাসে রিটায়ার করছেন? এক সময় ব্যায়াম করতাম জানো, কলকাতায় সেকেন্ড ডিভিশন লিগে স্টপারের পজিশনে খেলেছি প্রায় 3-4 বছর। আজ হলো আগস্টের 27, তার মানে আর 15টা দিন আপনার একটু ঠকমকে যাবে। আরে মশাই, 11ই সেপ্টেম্বর থেকে তো আপনি রাজা, বুঝলেন না? বৃহস্পতি সিংহ ছেড়ে কন্যায় যেই ঢুকবে আর আপনাকে পায় কে? ছাইমুটি ধরলে সোনামুটি হয়ে যাবে। আপনি বলা একটু ভরসা পেলাম। ভরসা মানে নিশ্চিন্ত থাকতে পারেন, কালীকিঙ্কর বাণিজ্যের গণনায় একটিও ভুল হয় না। দেশের মানুষ কি পাগল আছে মশাই? একটা গণনার জন্য আমাকে 101 টাকা দেয়? আমার বড় মেয়ের কোষ্ঠীটা বিচার করেছেন নাকি? ও হ্যাঁ, হাতটা দেখি আপনার হাতটা। সুলক্ষণা মেয়ে, পুষ্যা নক্ষত্রে জন্ম, কর্কট রাশি, খুব ভালো জায়গায় বিয়ে হবে, জীবনে অভাব বলে কিছু থাকবে না, বুঝলেন না? স্মৃতিতে সিঁদুর নিয়ে সতী সাধ্যের মতো স্বামী সোহাগে বেঁচে থাকবে। বাসুদেবদা, রিটায়ারমেন্টে পর যে এতগুলো টাকা পাবেন, সেই টাকাগুলো যেন ফুদিয়ে উড়িয়ে দেবেন না। টাকা পাবার আগেই ব্লু প্রিন্ট আমার রেডি হয়ে গেছে। ব্লু প্রিন্ট? হ্যাঁ। সেটা কি শুনি? ধরো ওই বাড়িটা একতলাটা পুরো কমপ্লিট করব, হ্যাঁ, তারপর বাড়িটা তৈরি করতে গিয়ে কিছু ধার দেনা করে ফেলেছিলাম, সেটা শোধ করব, আর বাকি টাকাটা ওই সঞ্চয় ফিনান্সে রেখে দেবো। 48% সুদ, বুঝলে? যা সুদ দেবে না মাসে মাসে, তা প্রায় আমি এখন যা মাইনে পাই প্রায় তার মতোই গিয়ে দাঁড়াবে। না না বাসুদেবদা, ওসব সঞ্চয় ফিনান্স টিনান্সে টাকা রাখবেন না। কখন গণেশ উল্টে যাবে আর আপনি তখন বিপদে পড়বেন। সবাই তো রাখছে, আর গণেশ উল্টোলেই হলো। দেশে প্রশাসন নেই, শাসন ব্যবস্থা নেই। আমি জানতাম গণেশ উল্টোবেই, আর সেজন্যই আপনাকে তখন বারণ করেছিলাম, কিন্তু আপনি তো আমার কথা শুনলেন না। এখন কোথায় গেল আপনার প্রশাসন, কোথায় গেল আপনার শাসন ব্যবস্থা?
বাবা, কে রে, তুই উঠে এলি? এই জলো হাওয়ায় বাইরে বসে আছো কেন? একটু আগে পর্যন্ত তোর মা এখানে ছিল। আমি জোর করে ঘুমোতে পাঠালাম। ঘরে বড় অস্বস্তি লাগছিল। অস্বস্তি লাগছিল কেন? মা যে বলল ইঞ্জেকশনে কাজ দিয়েছে। কোথায় কষ্ট হচ্ছে? নিঃশ্বাসে? তেমন কিছু না। মনটা কদিন বড় উদাস লাগছে। আজ ঘুমও হলো না, তাই তোর মাকে বললাম একটু এখানে এসে বসি। তোর কি হলো? কাল অত রাতে ফিরলি? একটু ঘুমাবি তো? আমার ঘুম অনেকক্ষণ আগেই ভেঙেছে। বাথরুম থেকে ফেরার সময় দেখলাম দরজাটা খোলা, তাই এলাম। কাল কোন নাটকের রিহার্সাল ছিল? নূরজাহান। আমি নূরজাহানের পাঠ করছি। বড় নাটক, রিহার্সাল শেষ হতেই দেরি হয়ে গেল। আর কোটি টাকা আনছি সংসারে, অথচ আমি কখনো তোর নাটক দেখলাম না। যাবে? যেতে ইচ্ছে করে তোমার? ভালো হয়ে দাও। একদিন ঠিক নিয়ে যাব। কবে আর যাবো মা? শুনেছি অভিনয়টা তুই ভালোই করিস। কে বলল? প্রবীর বলছিল একদিন দোকানে এসেছিল প্লেট কিনতে, বললে তোর ট্যালেন্ট আছে, সুযোগ পেলে একদিন বড় অভিনেত্রী হতে পারবে। জানিস, আমি একবার অভিনয় করেছিলাম আমাদের অফিসের নাটকে। ঈশ্বর কুমারী, তুই তখন অনেক ছোট। কাকাতুয়ার পাঠ করেছিলাম। ওর গলায় একটা গান ছিল, মাথায় ঝুঁটি কাকাতুয়া। তুই কি জানিস? খুব ভালো গেয়েছিলাম, লোকে হাততালি দিয়েছিল। হ্যাঁ, সাহেব বড় কর্তা মেডেল ডিক্লেয়ার করেছিল। তাই বলো? অভিনয় করার ছোকটা তাহলে তোমার কাছ থেকেই পেয়েছি। ছাই পেয়েছিস তুই, আমার দুর্ভাগ্যটাই পেয়েছিস মা, আর কিচ্ছু পাসনি। এবার একজন স্পেশালিস্টের সঙ্গে কথা বলতে হবে। এত কষ্ট পাচ্ছ, আগে কেন বলনি আমায়?
আরে বড় অপরাধী লাগে নিজেকে। এই কাশি অসুস্থতা কতদিন ধরে চলছে? মাস ছয়েক। মাস 6। লাঙে একটা টিউমার গ্রো করেছে বলে মনে হচ্ছে। ম্যালিগনেন্ট কিনা কতগুলো টেস্ট করে দেখতে হবে। ক্যান্সার? টেস্টগুলোর রিপোর্ট না পাওয়া পর্যন্ত কনফার্ম করতে পারছি না। ডক্টর ধর যে এই কথাই বলবেন এটা আমি আগেই সন্দেহ করেছিলাম। ডাক্তার কাকা, আগামী সপ্তাহে আমার একটা শো আছে, হাতে কিছু টাকা আসবে। এই টেস্টগুলো যদি কয়েকদিন পরে করি তাহলে চলবে তো? আর উপায় কি? চেঁচে কি আলাপ করাটা কি ঠিক হবে? অরিজিৎ বাবু ভাবতে পারেন দরকারটা আমারই বেশি। কেন দরকার নেই? আছে, কিন্তু আমি ঠিক নিজে চেঁচে ওনার কাছে যেতে চাই না। তুমি আমাকে পছন্দ করো, তাই ধরে নিচ্ছ রঙ্গনামায় অভিনয়ের পক্ষে আমি খুব যোগ্য। অরিজিৎ মিত্র আমাকে পছন্দ করবেই। তুমি কি সত্যি ওদের স্ট্যান্ডার্ড বোঝো? ধরো আমি গেলাম, তারপর উনি আমাকে রিজেক্ট করলেন, কি আর হবে? ভাবেন যে একটা সুযোগ গেল। এটা কি শুধু একটা সুযোগ হাতছাড়া হওয়ার ব্যাপার? আমি তো তাই মনে করি। আর তাছাড়া জায়গা খালি পড়ে থাকে না। রঙ্গনামা গ্রুপের যে নাম ডাক, দেখবেন অন্য কোনো গ্রুপ ছেড়ে কোনো মেয়ে ঢুকে পড়েছে। পড়লে পড়বে, ধরে নেব আমার ভাগ্যে ছিল না। আমি বুঝতে পারছি না আপনার অসুবিধাটা কোথায় হচ্ছে। আমার পজিশনে থাকলে বুঝতে পারতে। আশা যতক্ষণ থাকে ততক্ষণ নিজেকে খুব যোগ্য মনে হয়। আশাটা চলে গেলে খুব অপমান লাগে, নিজেকে খুব ছোট মনে হয়। ধরো আমি রঙ্গনামায় গেলাম, উনি আমাকে রিজেক্ট করলেন, তারপরও কি তুমি ভাববে আমি খুব ভালো অভিনয় করতে পারি? সৎ পথে থাকে যে গাড়ি চাপা পড়ে সে, 2 নম্বরই করে না, ফ্ল্যাট গাড়ি করে না। বল এখন তোর কি খবর, বল তুই কি করছিস? ওই যথা পূর্বং তথা পরং, স্কুলে চাকরি আর অফিস ক্লাবের নাটক। মনে আছে সুপ্রিয়া, তুই আমাকে প্রথম অফিস ক্লাবের নাটকে নিয়ে এসেছিলি? খুব মনে আছে। তা এইভাবে কতদিন চলবে? কি আর করব, অন্য কোনো রোজগারের রাস্তাই পাচ্ছি না। মেয়ে মানুষ হয়ে কলকাতা শহরে চেষ্টা করে ভালো রোজগার করতে পারছিস না, এ কথা সুপ্রিয়া সেন বিশ্বাস করতে পারে না। হ্যালো, ও মিস্টার কুলকার্নি, কথা ছিল না লস অ্যাঞ্জেলেস থেকে ওয়াশিংটনে পৌঁছে আমাকে টেলিফোন করবেন, করলেন না কেন? না না না, আমি কোনো কথা শুনবো না। নতুন নতুন কিছু এখনো হাতে পাইনি, তবে ছিপ ফেলেছি। সন্ধ্যেবেলার দিকে একবার গরিবের ফ্ল্যাটে পায়ের ধুলো দিন না।
শুনুন, আমি যখন ছিপ ফেলেছি তখন মাছ উঠবে। আপনি একদম চিন্তা করবেন না। আপনি যে কি হাসাতে পারেন না মিস্টার কুলকার্নি, যে কি বলবো। আমি এখন চলি, আমার ভীষণ দেরি হয়ে যাচ্ছে। এক্সকিউজ মি প্লিজ। কোনোদিন যদি রোজগারের খুব প্রয়োজন হয় আমার কাছে চলে আসিস, দারুণ একটা সহজ রাস্তা বাতলে দেব। যাচ্ছিস বন্ধুর বাড়ি পড়তে? এত সাজের কি আছে রে সপু? আমাকে সাজতে দেখে তোমার এত চোখটাটাই কেন? সপু, বুঝে সুঝে কথা বল, আজকাল কথাও খুব বলতে শিখেছিস। কি হয়েছে? হ্যাঁ, কি আবার হবে? পড়তে যাচ্ছে সাজের ঘটা দেখো, বললাম তাতেই মুখে মুখে এত চোপা। না, চোপা করবে না, উনি বিধবা হয়ে সাজতে পারেন আর আমি পারি না। সপু, তোর মুখে কি কিছুই আটকায় না? যত দোষ আমার। দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। ওকে একটু শাসন করো মা। ওর কি দোষ? ও যা দেখছে তাই শিখছে। আমরা সব সংসারের খেলার পুত্তলি। সেই মুহূর্তে কাউকে অত্যাদর করে কোলে তুলে নেয়, আবার পরে মুহূর্তেই তাকে অনাদর করে ভূতলে নিক্ষেপ করে। আর সংসার আমাদের হাস্যক্রন্দনের প্রতি তেমনই বধির, যেমন শিশু তার পুত্তলির আনন্দ অভিমান বুঝতে পারে না। অথচ পুত্তলিটিকে কোলে তুলে নিলে সে কি সত্যিই হাসে না? কিংবা তাকে গৃহ করে নিক্ষেপ করলে সে কি সত্যি অভিমান করে না? কিংবা মানুষের সুখ দুঃখ ঈশ্বরের গ্রাহ্যই নয়? তার সৃষ্টির মহা উদ্দেশ্যের মধ্যে কোনো স্থান নাই? তার বিরাট কারখানায় মানুষের সুখ দুঃখ তার উৎক্ষিপ্ত স্ফুলিঙ্গ ধূমরাশির মতো, সেদিকে তার লক্ষ্য নাই। কালের নেমে বিশ্ব ঘটনাবর্ত দলিত করে ছুটে চলেছে, বিশ্বের বেদনার দিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই। কোলাহল, কি কোলাহল! একটা ভয়ঙ্কর কোলাহল শুনছেন নূরজাহান? হ্যাঁ শুনছি। জানেন জনাব ও কিসের কোলাহল? কিসের? ও মৃত্যুর আর্তনাদ। মোহাম্মদ খাঁর আজ্ঞায় কবুলিদের হত্যা করা হচ্ছে। কবুলিদের হত্যা? কেন? কেন শুনবেন? কেন? আফিমের নেশা ছুটেছে কি? শুনি। কেন? এর কারণ? কারণ? এর কারণ জনকয়েক কবুলি মোহাম্মদ খাঁকে আজ সন্ধ্যায় পথে আক্রমণ করে আর আমাদের প্রহরী সৈন্যের প্রায় 500 সৈনিককে হত্যা করে। এই কারণ, বেশি কিছু নয়। মেহের, তোমার পরামর্শ? আসাফ, তুমি আমার ভাই বটে, কিন্তু রাজকার্য চালানোর সময় তুমি কেবলমাত্র মন্ত্রী। ভুলে যেও না পিতার মৃত্যুর পর এই মন্ত্রিত্ব আমি তোমাকে দিয়েছিলাম। আমার মন্ত্রিত্ব? সে তো তোমার স্বেচ্ছাচারের আবরণ মাত্র। কেন সেদেছিলে? সেদিন বারণ করি নাই? সেদিন বলি নাই সাবধান? কেন শোনো নাই? পাত সরাইছ। এখন এই অন্তর্মুখী বাড়ি প্রপাত পারো তো ধরে রাখো, আমার সে সাধ্য নাই। যাও। মা, তুমি এখানে কেন এলে? আমি স্বেচ্ছায় আসিনি লায়লা। স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এখানে এলে কেন? তা এসে কি করতে পারতাম? বিষ খেতে পারতে। মা, জীবনে এত মায়া? যে দুরাত্মা আমার পিতাকে হত্যা করিয়েছে সেই নীচ অধম কাপুরুষ জল্লাদের একটু আসছি।
ঋতু খুব ভালো হয়েছে। ট্যালেন্ট চিন্তা আমার কখনো ভুল হয় না। আমি বলেছিলাম না তোমার ভেতরে এক বিশাল মাপের অভিনেত্রী লুকিয়ে আছে, তুমি এককালে অনেক অনেক নাম করবে, তুমি মিলিয়ে নিও। আমি একটু ওদিকটা দেখছি। হ্যাঁ, ভেরি গুড, তুমিও খুব ভালো করেছো, ভেরি গুড। একটু বিরক্ত করছি? ইটস ফর ইউ। নিন ধরুন। কংগ্রাচুলেশন, দারুণ সত্যি, সবাই একটু ফ্লোট। কি বলবো, মানে অফিস ক্লাবের নাটকে এত সিরিয়াসলি অভিনয় করতে আমি কখনো কাউকে দেখিনি। থ্যাঙ্কস। একটা সারপ্রাইজ আছে। অরিজিৎ মিত্র একটু আপনার সঙ্গে দেখা করতে চান। অরিজিৎ মিত্র? উনি বাইরে অপেক্ষা করছেন। অরিজিৎ মিত্র কি রঙ্গনামার বিখ্যাত পরিচালক, উনি কিন্তু আমাদের নাটকটা আজকে গোড়া থেকে দেখেছেন। আপনার অভিনয় মনে হচ্ছে ওনার খুব ভালো লেগেছে। আমি নিয়ে আসছি ওনাকে। এই দারুণ হয়েছে। আসুন আসুন, আসি, আসুন। অরিজিৎ দা, নমস্কার। আপনার নামটা ভারী সুন্দর। ধন্যবাদ। কতদিন অভিনয় করছেন? বেশ কয়েক বছর। আমাদের গ্রুপে চলে আসুন, সবাই মিলে মিলেমিশে একটা কিছু করা যাবে। রঙের আমার ঠিকানা তো জানেন, না 47/1A বেগবাগান। আসুন আসুন, যত শিগগির সম্ভব চলে আসুন। আসবো। কি হয়েছে সুচি কাকা? ভেতরে যাও ঋতু, গেলেই দেখতে পাবে। এসো ঋতুমা, এবার মুখাগ্নি করতে হবে। না না, ও নয়, ও নয়, ওর গোত্র আলাদা। যা করার এই সুপুই করবে। ওম ব্রহ্মা বিষ্ণুশ্চ রুদ্রশ্চ চন্দ্রার্কশিনা ভুবৌ ते भवाग्रन्थनीलयं दधातं सासतिः समः। ॐ भूः स्वाहा, ॐ भुवः स्वाहा, ॐ शः स्वाहा, ॐ भूर्भुवः स्वाहा, ॐ प्रजापतये स्वाहा, ॐ अग्नये सृष्टिकृते स्वाहा, ॐ अग्नये स्वाहा। এই যে আমার দেওরটা না ভীষণ দুষ্টু, কিন্তু একটু সামলে রেখো, বুঝলে? ঋতু, আজকের দিনে তুমি এই রিকোয়েস্টটা রাখতে পারবে না? অসম্ভব, আমি পারবো না। কি বলছো তুমি? ঋতু প্লিজ, ঋতু প্লিজ, at least for my sake. Yes, come on. Come on, Ritu. Come on. Come on, please. Take that off too.
ও নো, আবার ওটা কেন? Yeah, that's it. এই দীপক, কি হচ্ছে কি? এক্ষুনি ঋতুপর্ণা এসে পড়বে না? আসবে না, আমি জানি ওর আসার অনেক দেরি আছে। না, আমি কোনো অন্যায় করিনি। যা করেছি বেশ করেছি। তোমার লজ্জা করে না? তুমি মানুষ। হ্যাঁ মানুষ, একজন পুরুষ মানুষ। সব মালকে আমার চেনা আছে। সামনে খালি সতীপনার বুলি আওড়ায়, আর পেছনে গিয়ে যা প্রাণ চায় তাই করে। তুমি এত নীচ আমি স্বপ্নেও ভাবিনি। ওইসব লিরিক্যাল কথাবার্তা বলে কোনো লাভ নেই ঋতুপর্ণা। বি প্র্যাকটিক্যাল। এই পৃথিবীতে বাঁচতে গেলে একটা শব্দের অর্থ খুব ভালোভাবে বুঝতে হয়, আর সেটা হলো অ্যাডজাস্টমেন্ট। দীপকদার হার্টের অসুখের কথাটা আমাদের না বলে খুব অন্যায় করেছে ওরা। জানি না কি ভাব করেছে। ভগবান যে আমাদের কেন এত বড় শাস্তি দিলেন কে জানে। 6 মাসেই সব শেষ হয়ে গেল। 6 মাস নয় বাবা, বিয়ের পরে আমার সব শেষ হয়ে গেছিল। কিরে মা, এখানে বসে ঝিমুচ্ছিস কেন? যা মা যা, ও ঘরে গিয়ে শো, আমি আসছি। যা। তুমিও তো শুয়ে পড়লে পারতে মা। আমার শোয়া বসা অনেকদিন আগেই উঠে গেছে। তবু তো মানুষটা এতদিন কাছে ছিল। তোকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছিলাম মা। বলো। বলছিলাম তোর বাবার দোকানটা আবার কি হলো? কিছু হয়নি মা। তোর বাবা তো ইদানি প্রায় বলতেন দোকানটা বেচে দেবেন। তা আমি ভাবছি এখনই বেচে দেওয়া ভালো। টাকা তো লাগবে। কিসের টাকা? বাহ, মানুষটা চলে গেল, তার সাধ্য শান্তির কথা ভাবতে হবে না? আর সময় বা কোথায় মা? দোকান বেচে বাবা শ্রাদ্ধ করবে? তুমি ভাবলে কি করে মা? বাবা যেতে না যেতে আমরা পথে বসলাম। আর ওই দোকানটা কিনবেই বা কি আছে ওতে?
4টে কাঠের দেয়াল, একটা টিনের ছাদ, কয়েকটা সস্তা র‍্যাক। মালপত্র কি আছে ভগবান জানে। শ্রাদ্ধের খরচের জন্য বলিনি রে ঋতু। অমনভাবে কথা বলছিস কেন? আমার কথাটা শোন। আজ সকালে তুই যখন ওই প্রবীরদের বাড়ি না কোথায় গিয়েছিলি, একজন লোক এসেছিল, নাম বলে শ্যামল বৈরাগী। দোকানটা কিনে বাজারে বসাবে, ন্যায্য দামও দেবে। আমি বলেছি কাল পরশু আসতে। তোর সঙ্গে কথা না বলে আমি তো কিছু বলতে পারি না। চুপ করে আছিস যে, কিছু বলবি না? কি বলবো, বাবা নেই। এখন তুমি যা ভালো বুঝবে তাই হবে। বুঝতে পারছি তুই চাইছিস না। তুমি চাইছো বাবার শ্রাদ্ধ যেমন হওয়া উচিত তেমনই হবে। তোমার কোনো ইচ্ছে থাকলে বলো। আমার আর কি ইচ্ছে থাকবে? তোরা যা চাইবি তাই হবে। আমি শুধু খরচের কথাটা ভাবছিলাম। ভেবে আর কি হবে? আজ সকালে প্রবীতার সঙ্গে কথা হয়েছে। প্রবীতা বলেছে ব্যবস্থা যা করার করে দেবে। টাকাটা ওই দেবে নাকি? কেন? প্রবীতা আমাদের কে যে টাকা দেবে? কে তা তুই জানিস? তা হঠাৎ প্রবীরের কাছে যেতে হলো কেন? তুমি কি বলতে চাইছো বলো তো মা? কিছুই বলতে চাইছি না। লোকে বলে কানে আসে। এই তো সুপু বলছিল ওর চেনাশোনাকে একজন দেখেছে। তুই আর প্রবীর এক ট্রেন থেকে নেবে বৃষ্টির মধ্যে একই রিকশাতে উঠলে। এসব কি লোকে বলতে ছাড়ে? এই যে তুই নাটক করতে কলকাতায় যাস, ফিরিস এত রাত্রির করে, এসব কি লোকে জানে না নাকি? এরপর তো সুপুর বিয়ে দেওয়া কঠিন হবে। সে কি? কবে হলো? হে না না, আপনি কোনো চিন্তা করবেন না। আমি রঙ্গনামায় গিয়ে অরিজিৎ বাবুকে সমস্ত বলে আসবো। হ্যাঁ, আরে এটা তো আপনার কোনো দোষ নেই। অরিজিৎ বাবু নিশ্চয়ই ব্যাপারটা বুঝবেন। ঠিক আছে, এ মাসের 19 তারিখের পর যে কোনো দিন আমি যেতে পারবো। আপনি একটা কাজ করুন, আপনি পরশুদিন আমাকে একটা ফোন করুন। হ্যাঁ, অরিজিৎ বাবুর সঙ্গে কবে অ্যাপয়েন্টমেন্টটা হলো আমি আপনাকে জানিয়ে দেবো। দেখুন প্লিজ, ও সমস্ত কৃতজ্ঞতার কথা আমাকে বলবেন না। আমার ভালো লাগছে, আমি তাই করছি। আপনি তো আমাকে জোর করে কিছু করাচ্ছেন না। হ্যাঁ, পরশুদিন কথা হবে, আপনি কোনো চিন্তা করবেন না। রাখছি। বাড়ি থেকে ফোন এসেছিল বুঝি? না, ওই ঋতু। ও নূরজাহান। অত ঘুরি দেখার কি আছে? না না, আপনি দেরি করেননি। পরপর দুটো ট্রেন আসার শব্দ পেলাম, তাই ভাবলাম চলুন। কতক্ষণ? এই মিনিট 10। চলুন, যাবেন তো? হ্যাঁ চলো। কিসে যাবে? একটা ট্যাক্সি নিয়ে নেবো। ট্যাক্সি? কেন? ট্যাক্সিতে মিনিট 15 লাগবে। অবশ্য অন্যভাবে যাওয়া যায়, এই ট্রামেও যাওয়া যেতে পারে। এখন তো 4:45 বাজে। অরিজিৎ বাবু 5:30টার আগে আসে না। কি দরকার এত তাড়া কিসের? চলো ট্রামেই যাওয়া যাক। বেশ, তাই চলুন। কি ব্যাপার? এত গম্ভীর লাগছে আপনাকে? লাগছে না লাগলে বলবো কেন? আজ আপনার জীবনে একটা বিশেষ দিন। হয়তো আজ থেকে আপনার জীবনটাই পাল্টে যাবে। অথচ টেনসড হয়ে আছেন। কি জানি, হয়তো টেনশনে ভুগছি। টেনশন? কার, আপনার? বাবা, স্টেজে এত দাপিয়ে বেড়েন তবু? এখনো কি স্টেজে আছি? অ্যাক্টিং করছি? জীবন বুঝলে, জীবন। আজ কিভাবে এলাম যদি জানতে। দেখবেন দেখবেন দেখবেন, ছিল নাকি? না, ছেড়েনি। চটিটা তো ভেজা মনে হলো। ভেজা চটি পরে এসেছেন কেন? ইচ্ছে করে। ইচ্ছে করে মানে?
বাড়ি থেকে বেরোচ্ছি, তুমুল বৃষ্টি শুরু হলো। ভিজতে ভিজতে এলাম, আর একটু হলেই ট্রেন মিস করতাম। অথচ সকাল থেকে এখানে কিন্তু রোদ ঝলমল করছে। এমনই তো হয়, কোথাও বৃষ্টি, কোথাও রোদ। এত চুপচাপ হয়ে কি ভাবছে এতক্ষণ? কে আমি? না তো কে আমি? আমি তো কিছু ভাবিনি। আপনি তো ভাবছেন তখন থেকে তন্ময় হয়ে। আপনাকে আগেও দেখেছি, আপনি সবসময় কি যেন ভাবেন। দায়টা আমার একার ঘাড়েই চাপালে? এতটা রাস্তা এলে চুপচাপ, কিছুই ভাবনি বলছো? মানুষই ভাবে। নূরজাহান নাটকে আপনি যে অ্যাক্টিংটা করেছেন সেটা কিন্তু আই এম অ্যাফ্রেড আপনাকে ভুলে যেতে হবে। দ্যাটস নট দ্য কাইন্ড অফ অ্যাক্টিং আই ওয়ান্ট। আই ওয়ান্ট সামথিং ডিফারেন্ট, সামথিং মোর সাটল। আপনার অভিনয় দেখে লোকে যেন কখনই না মনে হয় যে আপনি অ্যাট অল অভিনয় করছেন। নর্মাল অ্যাক্টিং করাটা কিন্তু খুব কঠিন, তবে আপনার মধ্যে যে ট্যালেন্ট আছে সেটা আমি আপনার অভিনয় দেখি বুঝতে পেরেছি। আপনি যদি আমার কথা মতো চলেন তাহলে আমার দৃঢ় বিশ্বাস আমাদের নাটকে আপনার পক্ষে অভিনয় করাটা খুব শক্ত হবে না। আমাদের নতুন নাটক সংঘাত, আমার ইচ্ছে সামনের মাসের 21 তারিখ একটা স্টেজ করি। এই নাটকের নায়িকার চরিত্র সীতা, সেটার জন্যই আপনাকে আমি রিহার্সাল করাবো। এবং যদি আপনার অ্যাক্টিং আমাদের স্যাটিসফাই করে তাহলে আই ক্যান এসিওর ইউ এটা আপনার পক্ষে খুব বড় একটা ব্রেক থ্রু হবে। এই নাটকে সীতা ছাড়া অন্য চরিত্রগুলো কিছুই প্রায় করার নেই, সীতাই সব। অন্য চরিত্রগুলো বলতে পারেন সীতার স্যাটেলাইট। আপনার সঙ্গে আলাপ করে দিই, আমাদের সংঘাত নাটকের নাট্যকার মৃণাল মজুমদার। প্রবীরদার কাছে আপনার কথা অনেক শুনেছি। আপনি নিশ্চয়ই চেনেন প্রবীরদাকে? প্রবীর ঘোষ। বিলক্ষণ চিনি, প্রবীর আমার বিশেষ বন্ধু। যাক, ভালোই হলো নিজেকে নিজে চেনানো। প্রবীরের কাছে আপনার কথা খুব শুনেছি। আজকে স্টেজ রিহার্সালের আগে আমি চরিত্রগুলোর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে তোমাদের আবার মনে করিয়ে দিচ্ছি। গেট ইউরসেলভস ইনভলভড ইন দিস। সীতা, সীতার জীবনে নানা রকমের টানা পড়েন। তাকে যখন আমরা প্রথম দেখছি তখন দেখতে পাচ্ছি যে সে একটা সাধারণ, বলতে পারেন নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে। তার চেহারায় দারিদ্র্যের ছাপ রয়েছে, কিন্তু তার চোখে স্বপ্ন আছে। আর 5টা মেয়ের মতন তার স্বপ্নে হানা দেয় নতুন মানুষ, নতুন সংসার, এবং আমরা দেখতে পাই তার আশা বাস্তবে রূপও পায়। সে মনমতোর ঘরণী হয়ে নতুন জীবনের পথে পা বাড়ায়। তার এই নতুন পাতা সংসারে কি বলবো, সচ্ছলতা হয়তো সেরকম নেই, কিন্তু যেটা আছে সেটা হলো শান্তি। মনমতো ইনফ্যাক্ট একজন অত্যন্ত সচ্চরিত্রের মানুষ, খুব ভালো মানুষ। সীতার আর মনমতের এই সুখের সংসার কানায় কানায় ভরে ওঠে যখন তাদের ছেলে মেয়েরা আসতে আরম্ভ করে। দেখতে দেখতে 4টি ছেলে মেয়ের মা হয় সীতা। কিন্তু স্বামী ছেলে মেয়ে নিয়ে সীতার এই সুখের সংসার বেশি দিন স্থায়ী হয় না। হঠাৎই দেশ জুড়ে শুরু হয়ে যায় প্রচন্ড অস্থিরতা এবং রাজনৈতিক, সামাজিক এই সমস্ত সংঘাতের মধ্যে দিয়ে দেশের ইতিহাসটাই পুরো পাল্টে যায়। এই বিক্ষোভের মধ্যেই মারা যায় মনমতো। সীতার জীবনে শুরু হয় বিপর্যয়। একদিকে ছেলে মেয়েদের মানুষ করা, অন্যদিকে আর্থিক অনিশ্চয়তা, এর উপর আবার আছে কিছু দুশ্চরিত্র লোকের লোলুপ দৃষ্টি। একমাত্র মনের জোর সম্বল করে সীতা এগিয়ে চলে। দেখতে দেখতে বছর গড়িয়ে যায়। যুবতী সীতা প্রৌঢ়ত্বে পা দেয় এবং সংসারের জন্য অমানসিক পরিশ্রম করে চলে সে। কিন্তু এই যে সংসারের জোয়াল ঠেলে সে অমানসিক পরিশ্রম করছে, তার বিনিময়ে কি পায় সে? কিচ্ছু না। এইখানেই হচ্ছে সীতার জীবনের ট্র্যাজেডি। সংসারের জন্য এত পরিশ্রম, এত ত্যাগ স্বীকারের বিনিময়ে সে এক কানাকড়িও দাম পায় না। তার ছেলে 3টে আকৃতিতে মানুষ হলেও প্রকৃতিতে একদম বর্বর পশু হয়ে ওঠে। মেয়েটাও হয় একরোখা, জেদি। জীবন যুদ্ধে সীতা পর্যুদস্ত হয়। সব দিক থেকে সে হেরে যায়। 20 থেকে 70 এই 50 বছরের অভিজ্ঞতা তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়
সে আজ কত নিঃসঙ্গ, কতখানি একা। এই একাকিত্বটুকুই আজ শেষ পাড়ানির করি। নাটকের শেষও এইখানে। না 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 প্রবীর, আই মাস্ট সে ঋতুপর্ণা নোজ অ্যাবসলিউট মডার্ন থিয়েট্রিক্যাল অ্যাক্টিং। হ্যাঁ, আমি তো রিহার্সাল দেখে একদম আশ্চর্য হয়ে গেছি। আমি তোমাকে বলছি, আমাদের সংঘাত নাটকটা যদি চলে, she will definitely click. প্রবীর, আমাদের অরিজিৎ মিত্র খাঁটি সোনা চিনে নিতে জানে। কিন্তু বাজারে ভদ্রলোকের বড্ড বদনাম। আরে বাবা, বাজারে কার বদনাম নেই সাংবাদিক, বলতে পারো? এই কটা বাজে তোমার ঘুরিতে? সর্বনাশ, আমার আবার সন্ধ্যার দিকে সময় হয়ে গেল। চলি, সাংবাদিকতা। কাগজে তোদের সংঘাত নাটকের বিজ্ঞাপন দিয়েছে। শ্যামল বৈরাগীকে দোকানটা বেচিয়ে দিলাম মা। দোকানটা তো আঁকড়ে ধরে বসে থেকে কোনো লাভ নেই। ভালোই করেছ। স্মৃতি, মায়া, মমতা এসব বিলাসিতা করার মতো আর্থিক সঙ্গতি আর আমাদের নেই। তোকে তো জিজ্ঞেস করি শ্যামল বৈরাগীকে দোকানটা বেচে দিয়েছি। আজকাল তোর কথাবার্তাগুলো কেমন যেন বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে দিদি। দোকানটার জন্য শ্যামল বৈরাগী 4,000 টাকা দিয়েছে। সুপুকে দিয়ে টাকাটা আমি পোস্ট অফিসে জমা করিয়ে দিয়েছি। ভালোই করেছো। জানিস, শ্যামল বৈরাগী মানুষটা বেশ ভালো। ওই দোকানে জিনিসপত্রগুলো নামাতে নামাতে লক্ষ্মী গণেশের মূর্তির নিচ থেকে তোর বাবার জমানো 500 টাকা পেয়ে আমার হাতে দিয়ে গেল। দেখ, ইচ্ছে করলে টাকাটা তো মেরেও দিতে পারত। টাকাটা বোধহয় উনি তোর জন্যই জমিয়েছিলেন। তোকে পুজোর সময় নতুন শাড়ি না দিয়ে উনি তো কাউকে কিছু দিতেন না। দাঁড়া, টাকাটা আলমারিতে আছে, নিয়ে আসে। থাক মা, এখন থাক, পরে দিও। বাজারে তোদের ওই স্কুলে মল্লিকাদি সুপুর সঙ্গে দেখা হয়েছিল। তা উনি বললেন থিয়েটারে রিহার্সালের জন্য নাকি মাঝে মধ্যে তোকে স্কুল কামাই করতে হচ্ছে। হ্যাঁ রে, তোকে তো স্কুলে সবাই খুব ভালোবাসে। দেখ না ওদের বলে চাকরিটা যদি ফুল টাইম করতে পারিস। চাকরিটা ফুল টাইম হলেও নাটকটা কিন্তু আমি ছাড়বো না মা। একবার আমার মনের দিকটা কখনো আলাদা করে ভেবে দেখছো মা? নাটকটা ছেড়ে দিলে আমি কি নিয়ে বাঁচবো? বাবলা, আলোটা এখানে রাখ। সেকেন্ড সিনের জন্য একটা ফিল্টার রাখবি, বুঝলি? আরে হ্যালোজেনটা কিন্তু এখন জ্বলবে না, হ্যালোজেন জ্বলবে না। আরে ফুটের মিরারটা দাও না। ও হ্যাঁ, দেখি ওদিকের উইংসের আলোটা দাও। মৃণালদা, আরে ঠিক আছে ঠিক আছে, ভালো হবে। চালু করো চালু করো। আমার মাথার উপর কেউ নেই, আমি সুস্থভাবে বাঁচতে চাই, আমি যে কোনো কাজ করতে প্রস্তুত। আমি উদয়াস্ত পরিশ্রম করতে বিঝোপা হব না, আমার পারিশ্রমিক যত সামান্য। শুধু আমার বেঁচে থাকার জন্য যতটুকু দরকার তার এক কণিকা বেশি আমি চাই না, তার এক কণিকা বেশি আমি চাই না। আমি তোমায় অন্ন দেবো, আমি তোমায় বস্ত্র দেবো, আমি তোমায় ছাদ দেবো। অন্ন, বস্ত্র, ছাদ, অন্ন, বস্ত্র, ছাদ।
ঋতু, ঋতু, দেখো দেখো, সব কাগজে তোমার কিরকম প্রশংসা বেরিয়েছে। প্রেস যে এইভাবে ঋতুপর্ণাকে অ্যাপ্রিসিয়েট করবে এ তো আমি ভাবতেই পারি না মাসিমা। দিদি থিয়েটারে হাতে ঘুরে তো আপনারই হাতে প্রবীরদা। হ্যাঁ, প্রথমে তো অভিনয় করতে রাজি হচ্ছিল না, তারপর বহু কষ্টে আমি ওকে রাজি করিয়েছি। প্রবীর আমাকে সেদিন বলেছিল তোর অভিনয়ের ট্যালেন্ট আছে, সুযোগ পেলে একদিন তুই বড় অভিনেত্রী হবি। অভিনয় করাটা তাহলে তোমার থেকেই পেয়েছি বলো? ছাই পেয়েছিস, তুই আমার দুর্ভাগ্যটাই পেয়েছিস। নাটক করে টাকা আনছিস সংসারে, অথচ তোর নাটক আমি কোনোদিন দেখলাম না। যাবে? তোমার যেতে ইচ্ছে করে? কবে আর যাব? হ্যাঁ, সেদিনের পারফরমেন্সের পর তো আপনার সঙ্গে কথাই হলো না। দারুণ, আপনি আজ টেলিফোন না করলে আপনাকে কংগ্রেচুলেট করতে বাড়ি পর্যন্ত চলে যেতাম। প্লিজ ওসব ধন্যবাদ দেবেন না। শুনুন, শনিবার রঙ্গনামে আপনার সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ, সেকেন্ড শো তো কিন্তু ওরকম পারফরমেন্স হওয়া চাই, প্রথম দিনের মতো। রাখছি। ওকে। বাড়ি থেকে টেলিফোন এসেছিল বুঝি? না, নূরজাহান। আজকের কাগজে ওর খুব প্রশংসা বেরিয়েছে। জানি। আই এম ভেরি সরি ঋতুপর্ণা, সংঘাত অ্যামেচারের নাটক নয়। মাঝে মাঝে তুমি ওভার অ্যাক্টিং করে যাচ্ছ, ওই অফিস ক্লাবের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা যেরকম হাততালি লোভে করে। 12 নম্বর আর 14 নম্বর সিনে আমার সমস্ত ইনস্ট্রাকশন ভুলে তুমি নিজের মতো অভিনয় করছো। দিস ইজ ভেরি ব্যাড। প্লিজ ডোন্ট ফরগেট দ্যাট ইউ আর অ্যাক্টিং আন্ডার অ্যান ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড ডিরেক্টর অরিজিৎ মিত্র। লাস্ট সিনে তোমার চোখ দুটো একদম ব্ল্যাঙ্ক হওয়া উচিত, টোটালি ব্ল্যাঙ্ক, মরা মানুষের চোখের মতো। সেখানে তোমার চোখ দুটো এমন ছলছল করে উঠলো কেন? আমি সেই দিনই বলতে পারতাম, কিন্তু প্রেসের লোকের সামনে আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি, তাই বলিনি। কেঁদো না, কেঁদো না, কেঁদো না। সীতা কাঁদে না, সীতা কাঁদতে জানে না। ফরগেট ইউর ওন আইডেন্টিটি। বি মাই সীতা, আমার সৃষ্টি, আমার ক্রিয়েশন। নো 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 নো। মোট 3 জন ডেড, 2 জনকে ফেলেছে আপনার ছেলে অন্তু, খুনি, অ্যান্টি সোশ্যালের মা আপনি। আমার আফসোস হচ্ছে আজ আপনার ছেলেকে আদালতে তুলতে পারলাম না। একটা খুনি, একটা অ্যান্টি সোশ্যালের মা, আপনার লজ্জা করে না? না, লজ্জা করে না। লজ্জা কিসের? ছেলেটাকে দুবেলা দুমুঠো খেতে দিতে পারেনি, তখন তো লজ্জা পাইনি। ভালো করে লেখাপড়া শেখাতে পারিনি, তখন তো লজ্জা পাইনি। ছেলে আমার হারিয়ে গেছে। একটা খুনির মা আমি, একটা খুনির মা। কিন্তু দারোগা বাবু, ওকে যারা খুনি বানালো, যারা ওর হাতে ছুরি তুলে দিল, তাদের শাস্তি হবে তো? তফাৎটা বুঝতে পারছেন? এই কদিনে আপনি কিন্তু অনেক বেশি শার্প হয়ে উঠেছেন। দাঁড়াও, এখনই বলো না, আগে আরো কয়েকটা শো নামুক। একটা রিকোয়েস্ট ছিল, অফিস ক্লাবের থিয়েটারটা এবার ছেড়ে দিন না, ওটা আপনার জায়গা নয়। মানুষ কি সবসময় নিজের পছন্দের জায়গায় পৌঁছতে পারে শান্তনু? এই যে আমি এখন বাড়ি ফিরে যাব,
সেখানে আমার একটা মা আছে, একটা বোন আছে, আমি আছি, বাঁচার তাগাদাও আছে। তার জন্য টাকার দরকার নেই। অফিস ক্লাবে নাটক করতে আমারও আর ভালো লাগে না। তোমাকে বলতে বাধা নেই, অরিজিৎ দা যা দেবেন বলেছেন সেটা খারাপ নয়, কিন্তু তা দিয়ে তো আর সব দায় দায়িত্ব মেটানো যায় না। নাটকটা যদি লেগে যায়, হাউসফুল হয়, কলসো পায়, তাহলে রোজগার বাড়বে, কিন্তু সে তো পরের ব্যাপার। আজ চলি। ঠিক আছে। ও সাবধানে যাবেন, সেদিনকার মতো দৌড়তে গিয়ে এবার চটির স্ট্র্যাপটা ছেড়ে বসবেন না। তাহলে ফিরে আসবো, আবার তোমার কোনই ধরবো। তৈরি থেকো। সুপু, সুপু, যাই মা। ওরে শোন না, তোর দিদিরা তো রাত হচ্ছে ফিরতে, এত দেরি তো কখনো করে না। আমিও তো তাই ভাবছি, পথে ঘাটে যা অবস্থা, এখন কোথায় খোঁজ করি বলতো? মা, প্রবীরদার কাছে একবার যাবে? প্রবীরের কাছে? কি বলছো? রাত 1:30টা পর্যন্ত কোথায় থাকবে? আচ্ছা, তুমি অরিজিৎ মিত্রের ফোন নাম্বারটা জানো? হ্যাঁ জানি, ওনাকে একবার ফোন করেছিলাম রাত 12টা নাগাদ, ওই মুখার্জি মেডিকেল থেকে, কিন্তু নো রিপ্লাই হচ্ছে। নাম্বারটা একবার বলুন না, আমি ট্রাই করে দেখি। হ্যাঁ, 47314331। চট করে দেখো তো, চট করে দেখো। আপনারা একটু বসুন, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। এমনও তো হতে পারে টেলিফোনটা কাজ করছে না, ফলস রিং হচ্ছে। না না, এক্ষুনি একবার অরিজিৎ মিত্র বাড়িতে যাওয়া উচিত। প্রবীর, ঋতুপর্ণা মেয়েটা শুধু ট্যালেন্টেড নয়, খুব ভালো মেয়ে। আমি তৈরি হয়ে নিচ্ছি, আমি তোমার সঙ্গে যাব। তুমি বরঞ্চ ট্যাক্সিতে একটু অন্যদের সঙ্গে অপেক্ষা করো, আমি তৈরি হয়ে নিয়ে আসছি, কেমন? একটু বসুন। মেয়েটা সংসারের জন্য কি না করলো। তবু আমরা দিদিকে চিনতে ভুল করলাম মা। দিদি লড়াই করতে জানে, হার জিতে তো আঁকা না করি, যেটা আমরা পারি না। রিল্যাক্স রিল্যাক্স, অকারণ টেনশন করে কোনো লাভ নেই। যা ঘটার তো ঘটেই গেছে। লেট মি এক্সপ্লেন। ঋতুপর্ণার সঙ্গে সংঘাত নিয়ে ডিসকাস করতে করতে রাত হয়ে গেল। ডিসকাস করতে? আমি ঋতুপর্ণার অ্যাক্টিং পার্টটার একটু ইমপ্রুভমেন্ট চাইছিলাম। হোয়াট এভার বি ইট, অত রাতে একজন মহিলাকে ওরকম একা ছেড়ে দেওয়া চলে না। তাই গাড়ি নিয়ে ওকে পৌঁছতে যাচ্ছিলাম, রাস্তায় ব্রেক ফেল করলো, একটা লরি এসে বিশ্রী ভাবে আমার গাড়িটা মারলো। আমি তো হসপিটাল থেকে আসছি। ঋতু কেমন আছে? ভালো নয়, একেবারে ভালো নয়। ডাক্তারবাবু, মাই গড, আপনি কি বলছেন মৃণাল? একজন মহিলা যার পায়ের গোড়ালি থেকে বাকি অংশটা নেই, তাকে আপনি হিরোইন করতে চাইছেন? আই হোপ ইউ আর নর্মাল। না 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 না, ঋতুপর্ণাকে আর আমি হিরোইন হিসেবে ওই সীতার চরিত্রে ভাবতেই পারি না। আই এম সরি।
আপনার প্রিন্সিপালটা কিন্তু দারুণ অরিজিৎ। কাজের বেলা কাজই, কাজ ফুরলে পাজি। দেবযানী সীতার পাঠ করবে না, আমাকে জানিয়েছে। আপনি ভুলে গেছেন আপনি কার সঙ্গে কথা বলছেন মিস্টার মৃণাল মজুমদার। Not at all, not at all. I'm talking to an internationally acclaimed hypocrite. যিনি শুধু পুরস্কার, রবীন্দ্র সদন, একাডেমি অফ ফাইন আর্টস, নাট্যোৎসবের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছেন। উইল ইউ প্লিজ গেট লস্ট? থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। তবে আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আপনার রঙ্গনামার সমস্ত কলা কুশলী অভিনেতা অভিনেত্রীরা সবাই যাচ্ছেন। ও আর একটা কথা আপনাকে জানিয়ে রাখি, আমরা একটা নতুন নাটকের দল তৈরি করে একটা নতুন নাটক শুরু করতে চলেছি। আর সেখানে ওই গোড়ালি থেকে পা পর্যন্ত নেই ঋতুপর্ণাই হবে নায়িকা, আর ওই নাটকটা পরিচালনা করবে ঋতুপর্ণা নিজেই। চলো, গুড বাই। এত ভেঙে পড়ো না ঋতু। এই তো কেমন ফ্রেশ লাগছে। মাথা নিচু করলে চলবে না ঋতুপর্ণা, তোমাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। মৃণালদা, হ্যাঁ, আমি তো প্রতিবন্ধী ছিলাম মৃণালদা, তাহলে কেন নতুন করে এই আঘাত এলো? এইসব সংলাপ তোমার মুখে মানায় না, বুঝেছ? আমাদের নতুন নাট্যগোষ্ঠীর নাম আমরা দিয়েছি জীবন। গতকালই আমরা মিটিং কল করেছিলাম, অনেক ভেবে চিন্তে সমস্ত সেন্টিমেন্ট শিখে তুলে দিয়ে আমরা ঠিক করেছি যে আমাদের নতুন নাটক অমৃতা, এর পরিচালনার দায়িত্ব তোমাকেই নিতে হবে। শেষ। আমি পারবো মৃণালদা? তোমাকে পারতেই হবে ঋতুপর্ণা, পারতেই হবে। এটা তোমার জীবনের সবচাইতে বড় চ্যালেঞ্জ। তাছাড়া আমাদের অমৃতার নাম ভূমিকা তো তোমাকেই থাকতে হবে। এত বড় দায়িত্ব তুমি পারবে নিতে, পারবে। তোমার ক্ষমতা আমরা সবাই জানি। আমরা তো তোমার পাশেই রয়েছি, তোমার দিকে চেয়ে রয়েছি। ওরা এসেছিল রে। কি বললো? শুভকে ওদের খুব পছন্দ হয়েছে। ও ওদের দাবি দাবা বিশেষ কিছু নেই, শুধু ওই 80 জনের মতো পদযাত্রী হবে। বাহ, ভালোই তো। এখন টাকা কটা জোগাড় করতে পারলেই হলো। চিন্তা করো না মা, আমি তো আছি। হ্যাঁ,